হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বিকজ আপনাদের কোর্সের নাম, আপনার কোর্সের টাইটেলটা দেখেন, এটা হলো আপনার ফাইন্যান্সিয়াল এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো বিফোর মিড টার্ম আমরা যেটা করেছি, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা দেখার চেষ্টা করেছি, যদিও টাইম অনেক কম ছিল, মাত্র 10টা 11টা বা এইসব ক্লাসে এত বড় একটা কোর্স আসলে আমরা খুব কমই দেখতে পেয়েছি। বাট কিছু করার নাই, অ্যাকাউন্টিং দুটো মার্জ করে একটা কোর্স করা হয়েছে। তো আমরা যেটা, আমার যেটা প্ল্যান সেটা ছিল, সেটা হলো আমাদের মিড টার্মের আগে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কিছু দেখিয়েছি জাস্ট আপনাদের, তাও একেবারে যে কম দেখানো হয়েছে তাও না, আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে কিছু ধারণা পেয়েছেন, কিভাবে আপনার ইনকাম স্টেটমেন্ট করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়, সেটা আপনারা অলরেডি জেনে ফেলছেন। সো ওইটুকু পর্যন্তই আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রেখে দিলাম। আর হলো আমরা এই মিড টার্মের পরে যেটা কভার করার চেষ্টা করব সেটা হলো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্টটা। এটা কিন্তু আর একটা ডিস্টিংক্ট একটা অ্যাকাউন্ট কোর্স, বুঝতে পারছেন? দুইটা ডিস্টিংক্ট কোর্স আপনাদের একটা মার্চ করে একটা কোর্স করা হয়েছে। সো এই জন্যই আমরা মিড টার্মে আগ পর্যন্ত যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দেখেছি ওটা আর মিড টার্মের পরে দেখা হবে না, এখন আমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা ফোকাস করব। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই জন্য আপনাদের একটা আমি বই দিব, সেই বইটা পিডিএফটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। আমি এখানে একটা বই ফলো করব, সেটা হলো আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গ্যারিসন, নরেন গ্যারিসন, ওইটার একটা আমার বইয়ের পিডিএফ আছে, ওইটা আপনাদের দিয়ে দিব। প্লাস এর সাথে আপনাদের যে ক্লাস লেকচার শিট এটাও আপনাদের প্রোভাইড করা হবে, কোনো সমস্যা নাই। আমি কিছু প্রবলেম আমরা দেখবো এই রিলেটেড, অ্যাকাউন্টিং তো এখানে কিছু কোর্স আপনার অ্যাকাউন্ট অঙ্ক ম্যাথ করতে হবে, সেটাও আমরা, এটা আমরা আজকে শুধুমাত্র আমরা থিওরিক্যাল অ্যাসপেক্টটা দেখবো। থিওরিক্যাল অ্যাসপেক্ট মানে হলো আপনাদের ইন্ট্রোডাকশন, দেখতেই পারতেছেন হলো ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমরা এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি, এটার উদ্দেশ্যটা কি, এটার আপনার কিভাবে কাজ করে, এটাই দেখবো। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা এটার ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস নাম্বার 13, in official class number 13, and this is introduction to management accounting. So আমরা এখন যেটা দেখবো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড বা এটার এটা কি, এটার এটার যেহেতু আপনারা নন বিজনেস স্টুডেন্ট, নন বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, সো আপনাদের হয়তো বা এটার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্বন্ধে কোনো আইডিয়া নাও থাকতে পারে। সো আমি যেটা যেটা আমি এটা শুরু করার আগে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আসলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি, এবং আমরা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেছি সেটা তো আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? একটা কিছু তো আইডিয়া হয়েছে, একেবারে আপনার কম্প্রিহেন্সিভ হয়তো বা আইডিয়া আমাদের হয়নি, কারণ আমাদের সময় কম পেয়েছি। সো এই যেহেতু আপনাদের এই আপনাদের সিএসসি ডিপার্টমেন্টের এই কোর্সটা যেহেতু শুধুমাত্র একটা ইন্ট্রোডাক্টরি কোর্স মানে হলো আপনাকে এখানে জাস্ট কিছু কনসেপ্ট এবং কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, মানে যেটা হলো অনেক বেসিক বলতে পারেন, ফান্ডামেন্টাল থিংস। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যেটা করেছি আমরা, সেটা হলো আমরা একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম ছিল, যেটা আমাদের কিছু ইউজারদের ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। ইউজাররা কারা ছিল? কিছু ইন্টারনাল ইউজার ছিল, কিছু এক্সটার্নাল ইউজার ছিল। ইন্টারনালদের ইউজার ছিল আপনার কিছু উইদিন দ্য অর্গানাইজেশন যারা ছিল তারা, যেমন ভ্যারিয়াস ম্যানেজার্স, যেমন মার্কেটিং, প্রোডাকশন, ফাইন্যান্স, তারপরে আপনার এইচআর, এদেরকে আমরা ইনফরমেশন প্রোভাইড করতাম। এট দ্য সেম টাইম আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো আমরা এক্সটার্নাল ইউজারদের প্রোভাইড করতাম। এক্সটার্নাল ইউজার্স কারা ছিল? এক্সটার্নাল ইউজার ছিল হলো আপনার ক্রেডিটর্স, সাপ্লায়ার্স, দেন আপনার শেয়ার হোল্ডার, ইনফ্যাক্ট, দেন আপনার এটা হতে পারে আপনার রেগুলেটরি আর্নিং এজেন্সি আছে, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা। তারপরে আপনার মনে করেন এটা একটা পটেনশিয়াল কাস্টমার হতে পারে, তাদের জন্য আমরা ইনফরমেশন গুলা প্রোভাইড করতাম। কারণ কেন প্রোভাইড করতাম ইনফরমেশন গুলা? এই জন্য যে যাতে করে তারা আমাদের বিজনেস সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। আইডিয়াটা কিভাবে নিবে? যেমন এই বিজনেসে আসলে কি প্রফিটেবল কোনো বিজনেস কিনা, এটা কি প্রফিট করতেছে কিনা, প্রফিট করলেও কত প্রফিট করতেছে কম্পেয়ার টু আদার্স কোম্পানি। তারপর হইতে পারে এটা আপনার এই এই বিজনেসের আপনার কত টাকা অ্যাসেট আছে, অ্যাসেটের তুলনায় লায়াবিলিটি কতটুকু, এবং এটা ওনার সিকিউরিটির পার্টটা কতটুকু, সেইগুলো ইনফরমেশন গুলা জেনে যাতে করে ওরা কি করতে পারে, ডিসিশন মেক করতে পারে অ্যাবাউট দ্য বিজনেস, যে ওয়েদার দে ইনভেস্ট দিস বিজনেস অর নট। সো এটা একটা তাদের
কনসার্ন, যে তারা আসলে এই বিজনেস সম্পর্কে জানতে চায়। এখন ওইটা গেল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্টটা। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হলো কোয়াইট ডিস্টিংক্ট একটা পার্ট, যেখানে এই নাম শুনেই বুঝতে পারতেছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে হলো অ্যাকাউন্টিংটা কাদের জন্য, ম্যানেজমেন্টের জন্য। এটা নট ফর এক্সটার্নাল ইউজ, এটা কাদের জন্য, ফর ইন্টারনাল ইউজ অনলি। অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ইনফর্মাল। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা ছিল অনেক ফর্মাল একটা অ্যাকাউন্টিং, বিকজ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটাকে রেগুলেট করা হতো। কারা করতো, যেমন এক্সটার্নাল অনেক বডি আছে, তারা রেগুলেট করে এটাকে অডিট করা হতো, অডিট করে দেন আপনাদেরকে প্রকাশ করা হতো, এবং এটা ম্যান্ডাটরি। বাট অ্যাট দ্য অন দ্য আদার হ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেটা ছিল আছে সেটা হলো আপনার অনেকটা ইনফর্মাল একটা অ্যাকাউন্টিং। এটা হলো আপনার উইদিন দ্য অর্গানাইজেশন যেসব ম্যানেজাররা থাকে, কারা কারা কিরকম ম্যানেজার থাকে, একটা অর্গানাইজেশন কিন্তু অনেকগুলা সেগমেন্ট থাকে, একটা অর্গানাইজেশন পরিচালনার জন্য অনেকগুলো সেগমেন্ট করা থাকে যাতে কাজের সুবিধার জন্য। কি কি সেগমেন্ট, এটা মনে করেন মার্কেটিং সেগমেন্ট থাকে, কিছু থাকে আপনাদের এইচআর বা হিউম্যান রিসোর্স সেগমেন্ট থাকে একটা। মার্কেটিং মার্কেটিং সেগমেন্টের কাজটা কি, মার্কেটিং এর সেগমেন্টের কাজ হলো প্রোডাক্টটা যে প্রডিউস করা হয়েছে সেই প্রোডাক্টটা যাতে আমরা কাস্টমারের দ্বারগোড়ায় পৌঁছাতে পারি, যাতে করে তারা এটা তাদের দ্বারগোড়ায় পৌঁছানো যায় এবং তাদেরকে তাদের নিকট সেল করতে পারি, সেটাই হলো মার্কেটিং দের কাজ। তার প্রমোশনাল অনেক যাবতীয় প্রমোশনাল কাজটা সবকিছুই হলো আপনার মার্কেটিং এর ইনক্লুড করা হয়। আবার কিছু থাকে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। সো এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজটা কি, এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ হলো আপনার ফাইন্যান্স করা। ফাইন্যান্স মানে হলো অর্থ সংস্থান করা, কোথা থেকে কারণ একটা বিজনেস পরিচালনা করতে হলে আপনার অনেক টাকার প্রয়োজন হয়। সো এই টাকাটা আসলে আমরা কোথা থেকে সংগ্রহ করব সেটার সোর্সটা বের করতে হয়, এবং সেই সোর্সটা আসলে কি আমাদের কি এটা কি কম্পেয়ার করে দেখা যায় যে এটা আসলে যে আমরা যে ইন্টারেস্ট দিব এখানে কি কম না বেশি সেটাও মেজার করা হয়। দেন আফটার এই যে টাকাটা নেওয়া হলো এবং এই টাকাটা দিয়ে আমরা কি কি অ্যাসেট অ্যাকোয়ার করব সেটাও আমাদের এখানে ডিসিশন নেওয়া হয়। তারপরে আপনি কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনার রিটার্ন পাওয়া যাবে সেটাও এখানে আপনাদের এই এই কাজগুলো করা হয় ফাইন্যান্স ডিভিশন। সো কি কি একটা মার্কেটিং গেল, ফাইন্যান্স গেল, আবার আছে এইচআর বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট একটা সেগমেন্ট আছে। এদের কাজটা কি, এটা হলো একটা অর্গানাইজেশন পরিচালনা করতে হলে অনেক লোকের প্রয়োজন হয়। সো এই লোকগুলার সংস্থান কে দিবে, তারা তাদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের অ্যাসেসমেন্ট, তাদের কোয়ালিটি জাজমেন্ট এবং তাদেরকে প্লেসমেন্ট, তাদের প্রমোশন, তাদের ট্রেনিং সবকিছুই করা হয় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। আবার কিছু আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, তাদের কাজটা হলো প্রোডাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা, কোয়ালিটি ইনশিওর হচ্ছে কিনা। যেমন আবার কিছু আছে আপনার কোয়ালিটি কন্ট্রোল সেগমেন্ট থাকে, এখানেও আবার আলাদা, মানে এটা ডিপেন্ড করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা আসলে কত বড় সেই অনুযায়ী তাদের সেগমেন্টটা হয়। অর্গানাইজেশন যদি ছোট হয় তার সেগমেন্ট গুলাও অনেক ছোট হয়, বুঝতে পারছেন। এই যে অনেকগুলো সেগমেন্ট আছে বা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের দায়িত্বে অনেক ম্যানেজমেন্ট থাকে, যেমন ম্যানেজাররা থাকে, তাদের কাজটা কি, তাদেরকে একটা বিজনেসের একটা অবজেক্টিভ যেটা ফুলফিল করার জন্য এবং ওই ঠিক আপনার ঠিক মতো সবকিছু চলছে কিনা সেটা কে প্রোভাইড করবে, দিস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা আছে তারাই প্রোভাইড করবে। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি তাহলে আমরা কি বুঝলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মূল ডিফারেন্সটাই হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা করেছি সেটা একটা ফর্মাল একটা অ্যাকাউন্টিং, সেটা একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে এবং সেটা একটা আপনার কি করা হয়, রেগুলেট করা হয় বাই দা আদার মানে এক্সটার্নাল বা স্টেক হোল্ডার দ্বারা, বাট যাতে করে তারা ডিসিশন মেক করতে পারে। বাট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোনটা, একটা ইনফর্মাল অ্যাকাউন্টিং যাতে কাজের সহায়তার জন্য বিভিন্ন ম্যানেজারদের যে ইনফরমেশন গুলো প্রোভাইড করা হয় দরকার হয় সেই সব ইনফরমেশন গুলা আমরা অ্যানালাইসিস করা হয়, এখানে অ্যানালাইসিস করে তাদেরকে ডাটাটা অ্যাকুমুলেট করে অ্যানালাইসিস করে তারপরে রিপোর্ট আকারে তাদেরকে প্রোভাইড করা হয়, যাতে করে তাদের ডিসিশন মেক করতে ফ্যাসিলিটেট হয়, যাতে মনে করে তাদেরকে এটা অনেক যাতে তারা জিনিসটা পেয়ে মানে কি করে ডিসিশন মেক করতে পারে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু লেকচার শিটে যাই আমরা এখন।
লেকচার শিটে দেখেন আমরা এখানে কি কি পড়বো এই লেকচার আমাদের এই লেকচারে। প্রথমেই পড়বো ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা জানতে চেষ্টা করব। তারপরে মেজর পারপাস অফ অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পারপাসটা কি, দা ওয়ার্ক অফ ম্যানেজমেন্টের কাজ এবং নিড ফর ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন এবং ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন কেন দরকার সেটা আমরা দেখবো। কম্পারিজন অফ ফাইন্যান্সিয়াল এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আমরা আগে করে আসছি মিড টার্মের আগে সেটা, এবং এই এখন যেটা করবো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এদের মূল পার্থক্যটা কি দেখবো। কম্পারিজন অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ওকে কস্ট অ্যাকাউন্টিং আর একটা পার্ট, এটা আমরা দেখবো আসলে কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্থক্যটা কি, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন সার্ভিস এন্ড নন প্রফিট অর্গানাইজেশন, এন্ড লাস্ট অন ম্যানেজমেন্ট প্রসেস এন্ড কভার করার চেষ্টা করব। তাহলে প্রথমে চলে আসেন ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডেফিনিশনটা কি, ওকে। তো এখন দেখেন এখানে বলছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং রেফার্স টু অ্যাকাউন্টিং ইনফরমেশন ডেভেলপ ফর ম্যানেজার্স উইদিন অ্যান অর্গানাইজেশন, যেটা আমি আপনাদের একটু আগে ডিসকাস করলাম যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি, যে অ্যাকাউন্টিং ইনফরমেশন যেটা ডেভেলপ করা হয় কাদের জন্য, ফর ম্যানেজার, তাদের ম্যানেজার। এবং কোন ম্যানেজার গুলা, ওই যে বললাম এক একটা ডিপার্টমেন্ট, এক একটা অর্গানাইজেশন বা বিজনেস প্রতিষ্ঠানে অনেকগুলো ডিভিশন থাকে বা ডিপার্টমেন্ট থাকে, সেই ডিভিশন গুলার দায়িত্বে থাকে বিভিন্ন ম্যানেজার। সেই ম্যানেজারদের কি ইনফরমেশন প্রোভাইড করার জন্য যে অ্যাকাউন্টিংটা ডেভেলপ করা হয়েছে সেই অ্যাকাউন্টিংটাকে নামই হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বা বাংলায় আমরা এটা কি বলবো, ব্যবস্থাপকীয় অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ইন আদার ওয়ার্ডস আমরা অন্যভাবে কি বলতে পারি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, ওকে এটা কি একটা প্রসেস, কিসের প্রসেস, আইডেন্টিফাইং মানে কি বলেন তো, শনাক্তকরণ। রাইট, ভেরি গুড, শনাক্ত করা বা চিহ্নিত করা বা ট্রেস করা, ইউ ক্যান ট্রেস, চিহ্নিত করা। মেজারিং, মেজারিং মানে হলো পরিমাপ করা বা কম্পেয়ার করা, বা এটা হলো মেজারিং করা, পরিমাপ। অ্যাকোমোলেটিং, অ্যাকোমোলেটিং হলো আপনার একত্রিত করা বা সংগৃহীত করা, একত্রিত করা। অ্যানালাইজিং, অ্যানালাইজিং মানে হলো অ্যানালাইসিস করা হয় যেমন যাতে করে আমরা এটা ডিসিশন মেক করতে সহায়তা হয়, তার মানে এটাকে ব্যাখ্যা বা বলতে পারেন এটা কি আপনার এটার এটা করা হয় ইন্টারপ্রিটেশন বলতে, সরি, প্রিপেয়ারিং প্রস্তুত করা হয়, ইন্টারপ্রেটিং করা হয়, মানে এটা ইন্টারপ্রেটিং করা মানে হলো আপনার এটাকে আরো এলাবোরেট করা হয়, এলাবোরেট করে মানে ইনফরমেশন গুলা জানানো হয়, ইনফরমেশন দ্যাট হেল্পস ম্যানেজার ফুলফিল অর্গানাইজেশনাল অবজেক্টিভ। তাহলে আমরা কি বলতে পারি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং, অ্যাকুমুলেটিং, অ্যানালাইজিং, প্রিপেয়ারিং, ইন্টারপ্রেটিং এন্ড কমিউনিকেটিং ইনফরমেশন দ্যাট হেল্পস ম্যানেজার, যেটা কাকে হেল্প করবে, ম্যানেজারকে, ম্যানেজারদের, দ্যাট হেল্পস ম্যানেজার্স ফুলফিল অর্গানাইজেশনাল অবজেক্টিভ। কি অর্গানাইজেশন অবজেক্টিভটা ফুলফিল করার জন্য যে ইনফরমেশন সিস্টেমটা আছে, কি যে ইনফরমেশন সিস্টেমটা কি করবে, প্রসেস আছে যেটা আইডেন্টিফাই করবে, মেজারিং করবে, অ্যাকুমুলেটিং করবে, অ্যানালাইজিং করবে, প্রিপেয়ারিং করবে এন্ড ইন্টারপ্রেট করবে। তারপরে এগুলা করে সেই ইনফরমেশন গুলা কি করবে, কমিউনিকেট করবে কাদের, ম্যানেজারদের, ভেরিয়াস ম্যানেজার্স। কেন করবে, যাতে করে অর্গানাইজেশনের অবজেক্টিভটা ফুলফিল হয়। ওকে, আপনারা আমাদের বলেন তো একটা অর্গানাইজেশনের অবজেক্টিভটা কি, কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া অ্যাবাউট অর্গানাইজেশনাল অবজেক্টিভ? স্যার বিজনেসটাকে আরো বড় করা, তারপর হচ্ছে রেভিনিউটা বাড়ানো, ভেরি গুড। কাস্টমার কাস্টমার বাড়ানো। কাস্টমার বাড়ানো, ওকে, ভেরি গুড। সো আমরা অর্গানাইজেশনাল অবজেক্টিভটা, আপনি যেটা বলছেন সবই ঠিক আছে, সবই একটা পার্ট অফ অবজেক্টিভ, অর্গানাইজেশনাল অবজেক্টিভ। তবে আমরা আরো অনেক কি বলে ব্রিফ বা সামারি করে যদি বলতে চাই, তাহলে আমরা এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হলো আপনার শর্ট টার্ম অবজেক্টিভ, একটা হলো আপনার লং টার্ম অবজেক্টিভ। শর্ট টার্ম অবজেক্টিভটা হলো একটা অর্গানাইজেশনের মূল অবজেক্টিভটাই হলো প্রফিট জেনারেট করা, প্রফিট আর্ন করা। এটা হলো আপনার কনভেনশনাল বিজনেসের জন্য কিন্তু বলছি, এটা এমন হতে পারে না নন নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিও বা
মূল লক্ষ্যই হলো আপনার, প্রথম লক্ষ্য হলো কি, প্রফিট আর্ন করা, তাই না? প্রফিট মেক করা। কেন? ওই যে আমরা তো এর আগে আপনাদের দেখিয়েছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ দেখে আপনাদের ইনকাম স্টেটমেন্ট নামে একটা স্টেটমেন্ট করেছেন আপনার অ্যাডজাস্টমেন্ট। ওখানে আমরা কি বের করছি? আমরা প্রফিট বের করছি না? আপনার সকল আয় থেকে সকল ব্যয় করে বাদ দিয়ে তারপরে একটা প্রফিট বের করছি, তাই না? এই প্রফিট, আপনার একটা অর্গানাইজেশন যদি প্রফিট মেক না করতে পারে বা প্রফিটেবল না হয়, তাহলে কিন্তু সেটা লং টার্মে সাস্টেইন করতে পারে না বা সাস্টেনেবিলিটি থাকে না। তো প্রথম অবজেক্টিভটাই ওদের হলো একটা বিজনেস উদ্দেশ্য করার উদ্দেশ্যটাই হলো কি, প্রফিট করা। প্রফিট কখন হবে? যখন আমাদের আয়ের তুলনায় ব্যয় কম হবে এবং আমাদের কি হবে, আমাদের ওই টাকাটা আমাদের প্রফিট হবে, যাতে করে এই টাকাটা আমরা পরবর্তীতে কি করতে পারি, ইনভেস্ট করতে পারি। বা বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে হলো আমাদের এটা হলো শর্ট টার্মে আমাদের এইটা অবজেক্টিভ, টু মেক প্রফিট। আর লং টার্মে আমাদের অবজেক্টিভটা যেটা হলো, আপনি যেটা বলেন সেটা হলো বিজনেসটা আরো বড় করা, এক্সপান্ড করা, বা আপনি বলতে পারেন বিজনেসটাকে মার্চ করে আরো বড় করে তারপরে আপনার বিজনেসের গুডউইল ইনক্রিজ করা বা ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। আমরা এক কথাই বলতে পারি এটাকে ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। লং টার্মে আমাদের মূল উদ্দেশ্যটা কি, ওয়েলথ ম্যাক্সিমাইজ করা। ওয়েলথ ম্যাক্সিমাইজ কিভাবে হবে? যখন আপনার শর্ট টার্ম অবজেক্টিভ ফুলফিল হয়ে যাবে, যখন আপনার প্রফিট করতে থাকবেন, তখন একটা বিজনেসের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়, যেটা লং টার্মে এই বিজনেসটাকে আপনার কি সাস্টেইন করতে সহায়তা করে। সাস্টেইন করতে সহায়তা করে মানে হলো, আপনি যখন দেখবেন একটা বিজনেস যখন একটা বড় হতে থাকবে, তখন দেখবেন ওটার শেয়ার প্রাইস বাড়বে। ওয়েলথ ম্যাক্সিমাইজ করা মানে হলো ওর শেয়ার প্রাইসের এটা রিফ্লেক্ট করা। দ্যাট মিনস একটা বিজনেসের, মনে করেন আপনি ক্যাপিটাল ছিল সে ফর এক্সাম্পল 1,00,000 টাকা, যখন প্রফিট করতে 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 দেখবেন ওইটার ক্যাপিটালের সংখ্যা অনেক পরিমাপ তাহলে শেয়ারের প্রাইস বেড়ে যাচ্ছে। যখন শেয়ারের প্রাইস বেড়ে যাবে, তখনই দেখবেন একটা বিজনেস কি হয়, ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়ে যায়। বুঝতে পারছেন? এবং এটা এক্সপান্ড বা হয়। সো দিস ইজ দ্য টু অবজেক্টিভ অফ বিজনেস। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো এই বিজনেসের অবজেক্টিভটা ফুলফিল করার জন্যই ম্যানেজাররা কাজ করে, এবং এই ম্যানেজারদের কাজ করার জন্যই আমাদের কিছু ইনফরমেশন লাগে। সেই ইনফরমেশন গুলা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রোভাইড করে, যেটা আইডেন্টিফাই করবে, তারা মেজার করবে এবং এগুলো সবকিছু করে তারপরে এরা কমিউনিকেট করবে বিভিন্ন ম্যানেজারদের কাছে, যাতে করে এই একটা অর্গানাইজেশনের অবজেক্টিভটা ফুলফিল হয়। ওকে, সো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আর কোনো কারণ কোয়ারিজ বা কনফিউশন আছে, বা আসলে ডেফিনিশন বুঝতে পারেন নাই? নো? তো আমরা নেক্সট স্টেপ চলে যেতে পারি নাকি? জি স্যার। ওকে, and this is the phase of accounting concerned with the providing information to managers to use in planning and controlling operation and decision making. Okay, normally এই বিজনেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে ইনফরমেশন, এটা আমরা পরে পড়ি, আপাতত আমাদের ডেফিনিশনটা এতটুকু বুঝলেই হবে। পরে আমরা যেটা দেখবো হলো মেজর পারপাস অফ অ্যাকাউন্টিং সিস্টেম, বা আমাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমের আপনার পারপাস গুলা কি কি। দেখেন, পারপাস নাম্বার 1 দিছে ফর্মুলেটিং overall strategy and long range plans. ওকে, প্রথম পারপাসটাই হলো ফর্মুলেটিং ওভারঅল স্ট্র্যাটেজি। সো আপনাদের প্রথমেই যেটা করতে হবে, একটা ওভারঅল স্ট্র্যাটেজি এন্ড লং রেঞ্জ প্ল্যান করতে হবে। কিরকম প্ল্যান? স্ট্র্যাটেজি এবং লং রেঞ্জ প্ল্যান। যেমন শর্ট টার্ম তো আমি বললাম, শর্ট টার্মে আপনি কি কি করতে চাচ্ছেন, শর্ট টার্মে আপনার এরকম, এবং এটা লং টার্ম। শর্ট টার্ম হতে পারে এটা উইদিন 1 ইয়ার আপনি আপনার বিজনেসের আসলে কি কি করতে চাচ্ছেন সেটা। আর লং টার্ম লং রেঞ্জ প্ল্যান যেটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি বা এই কৌশলে অবলম্বন করলে আপনি এটা রান করতে পারবেন। আর লং রেঞ্জ প্ল্যান হলো আফটার 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স অথবা 15 ইয়ার্স অথবা 20 ইয়ার্স, এটা হতে পারে, যাই হোক না কেন সেটা আপনার
প্ল্যান করা যে আপনি 10 বছর পরে আপনার বিজনেসটা কোথায় দেখতে চাচ্ছেন, 20 বছর পরে আপনার বিজনেসটা আসলে কি হবে, বা সেই সব প্ল্যান করাটাই হলো আপনাদের প্রথম পারপাস হলো। দিস ইনক্লুড দ্য নিউ, ওকে, এটা হতে পারে দিস ইনক্লুড দ্য নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ইনভেস্টমেন্ট ইন বোথ ট্যানজিবল এন্ড ইনট্যানজিবলস, ওকে। আর এই কি করতেছে, এটা এই প্ল্যানগুলোর ভিতরে হতে পারে আপনার নতুন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করা, হতে পারে আপনি ইনভেস্টমেন্ট ইন বোথ ট্যানজিবল এন্ড ইনট্যানজিবল। এখন আপনার নতুন প্রোডাক্ট ডেভেলপ করা মানে হলো আপনার একটা প্রোডাক্ট, আপনি এমন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসবেন যেটা এখনো মার্কেটে নেই, এবং এই প্রোডাক্টের যদি আপনি মার্কেটে নিয়ে আসেন সেটা একটা ডিমান্ড থাকবে, মানে মানুষের কাছে এখন ওইটার চাহিদাটা আছে কিন্তু মানুষ জানে না। এমন অনেক প্রোডাক্ট আছে না আমরা এখন ইউজ করতেছি যেটা আমরা আগে ইউজ করতাম না, বাট এখন এটা আমাদের কি হয়েছে, পার্ট এন্ড পার্সেল হয়ে গেছে, তাই না? এরকম অনেক প্রোডাক্ট আছে। তো এরকমও প্রোডাক্ট, নিত্য নতুন প্রোডাক্ট বের করাই তো এখন মার্কেটিং এর আমাদের বিজনেসের মূল কারণ, মানে মূল হয়ে গেছে, উদ্দেশ্য হয়ে গেছে। কারণ কি, আপনি যদি একটা নতুন প্রোডাক্ট যদি মার্কেটে না আনতে পারেন, বা তাহলে কিন্তু আপনার কি হবে না, আপনি মার্কেটে সাস্টেইন করতে পারবেন না। কারণ একই রকম একই টাইপের প্রোডাক্ট যদি আপনি আনতে চান তাহলে কি হবে, আপনার ওই প্রোডাক্ট চলবে না। কারণ আপনাকে প্রোডাক্টে কিছু নতুনত্ব বা ইনোভেশন থাকতে হবে, যাতে করে এটা আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে, যাতে করে আপনার এই প্রোডাক্টটার মানুষ কি, মানে ইউনিকনেস থাকে এবং এটা মানুষের চাহিদা থাকে, বুঝতে পারছেন? আর বলছে নিউ প্রোডাক্ট ডেভেলপ এন্ড কি, এবং ওই কি প্ল্যানটা হইতে পারে আপনার, আপনি কোন কোন অ্যাসেটে আপনি ইনভেস্ট করবেন, ট্যানজিবল অ্যাসেট ইনভেস্ট করবেন নাকি ইনট্যানজিবল অ্যাসেট ইনভেস্ট করবেন সেটা। ট্যানজিবল ইনট্যানজিবল অ্যাসেট সম্বন্ধে আইডিয়া আছে? নো আইডিয়া, ওকে। ট্যানজিবল অ্যাসেট হলো যেটা ধরা ছোঁয়া যায় বা দেখা যায়, ধরা ছোঁয়া যায়, দেখা যায়। সে ফর এক্সাম্পল, আপনি ইকুইপমেন্টের কথা বলছে, যন্ত্রপাতি, এটা আমরা দেখতেও পারি, ধরতেও পারি, সবই করতে পারি। বিল্ডিং, ল্যান্ড, ফার্নিচার, কার, এগুলো সবই হলো ট্যানজিবল অ্যাসেট, যেটা আমরা চোখে দেখতে বা বুঝতে বা দেখতে পারি, বা এটা ধরা ছোঁয়া যায়। কিন্তু আরেক টাইপের একটা অ্যাসেট আছে, সেটা হলো বলা হয় ইনট্যানজিবল অ্যাসেট, যেটা কি করা যায় না, ধরা ছোঁয়া যায় না, দেখাও যায় না, বাট ইউ ক্যান রিয়েলাইজ ইট, বাট এটা অ্যাসেট। ওই যে অ্যাসেটের ডেফিনেশন বলেছিলাম, যেটা ইকোনমিক বেনিফিট দিবে, আপনার প্রবল ইকোনমিক বেনিফিট দিবে, সেটা হলো অ্যাসেট। সেরকম কি অ্যাসেট আছে, যেমন ব্র্যান্ড, প্যাটেন্ট, পিপল, ওকে। ব্র্যান্ড, প্যাটেন্ট, এইটা নিয়ে কোনো আইডিয়া আছে আপনার? দেখেন, আপনার ইনট্যানজিবল অ্যাসেট হলো আপনার আপনার ব্র্যান্ড। ব্র্যান্ড কি বলেন তো, কোন আইডিয়া? ব্র্যান্ড স্যার একটা প্রোডাক্টকে যেই নামে আমরা চিনবো, একটা রাইট, ইউনিক নেম। রাইট। ব্র্যান্ড হলো যেমন আমাদের, সরি, ব্র্যান্ড হলো ওই যে আমরা অনেক টাইটেল যেটা দেখি, যেটাতে আমাকে প্রোডাক্টটাকে আমাকে আইডেন্টিফাই, একটা ইউনিক আইডেন্টিফাই, যেটা আপনার অন্য কেউ এই ব্র্যান্ড এই নামে কেউ এটা কপি করে যাতে করে না ইউজ করে, একটা যেমন আপনার নোকিয়া, যেমন মনে করেন আপনার মাইক্রোসফট, তারপরে হইতে পারে আপনার যেরকম আপনার কোকা কোলা একটা ব্র্যান্ড আছে, তারপরে মাইক্রোসফট, আপেল, এটার একটা ব্র্যান্ড ইউনিক আছে। সো এইগুলো এস্টাবলিশড হইতে, এখন একটা ব্র্যান্ড এত ইজিলি কি মানুষ এস্টাবলিশ করতে পারে, এটার জন্য অনেক অ্যাসেট বা টাকা লাগে, তাই না? এখন মনে করেন আপনি কিন্তু টাকা দিয়েও ব্র্যান্ড কিনে বিজনেস করতে পারেন, পারেন না? আপনি কি এটা করবেন? এটা একটা প্ল্যানিং আছে। যেমন অনেকে করতেছে না, আপনাদের বাংলাদেশে দেখেন অনেক বাটা, বাটার একটা নিয়ে তাদের প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে, বাটা একটা ব্র্যান্ড। তারপরে দেখেন আপনারা যেমন কেএফসি, তারাও কিন্তু ওই কেএফসি নামটা কিনে এনে তারপর বিজনেস করতেছে, যাতে করে কি ওই ওই নামই বিজনেসটা চলে, এরকম আছে না? পিৎজা হাট দেখছেন না বাংলাদেশে, আছে না? জি স্যার। এগুলো সবই একটা করে ব্র্যান্ড, বুঝতে পারছেন? আবার কিছু আছে প্যাটেন্ট বা কপিরাইট। প্যাটেন্ট বা কপিরাইট হলো আপনার যে ব্র্যান্ডের ভিতরে ফ্র্যাঞ্চাইজিং বিজনেস যেটা বলতেছে, আর প্যাটেন্ট আর কপিরাইট হলো একটা প্রোডাক্ট বা আপনার যে আপনার মেধাসত্বর একটা রাইট, একটা রাইট। যেমন মনে করেন আপনি
একটা মনে করেন আপনি কপিরাইটের কথা চিন্তা করেন, মনে করেন আপনি আপনি একটা নতুন কিছু আপনার কবিতা লিখেছেন বা গল্প লিখেছেন, সেটা যদি অন্য কেউ কপি করে যাতে না নিয়ে যেতে পারে, যাতে তার নামে এটা এস্টাবলিশ না করতে পারে, মানে আপনি লিখেছেন দিস ইজ ইউর ক্রিয়েটিভিটি এন্ড ইউর ইনোভেশন। সো এইটা কিন্তু আপনি যখন কপিরাইট করে ফেলবেন, তখন এটা আপনার ছাড়া অন্য কেউ যদি এটা করতে চায়, মানে ইউজ করতে চায়, তাহলে আপনার কি আছে, রাইট আছে টু সু এগেনস্ট হিম, মানে আপনি তার ভিতরে মামলা করার একটা রাইট আপনাকে দিবে তখন সেক্ষেত্রে, কারণ এটা আপনার। এরকম আপনার এরকম ক্রিয়েটিভ যত কিছুই আছে আপনার, সে ফর এক্সাম্পল আপনার আপনি কোনো কন্টেন্ট করলেন, সেটাও আপনার কপিরাইট হইতে পারে, যেন কন্টেন্ট জেনারেট করলেন, বুঝতে পারছেন? বা আপনি হইতে পারে আপনি বই লিখেছেন, সেটার একটা যেমন আপনি একটা রিসার্চ করতেছেন, রিসার্চের নতুন একটা রিসার্চ নিজের থেকে যেটা করা, সেটাই হলো আপনার, যেটা এর আগে কেউ করেনি, সেটাই আপনার নর্মালি কপিরাইট। আর প্যাটেন্ট হলো আপনার প্রোডাক্টের প্যাটেন্ট। ওই যে বললাম, আপনার প্রোডাক্ট একটা নতুন একটা ক্রিয়েট করেছেন, যেটা যে নতুন একটা ইনভেস্ট করে একটা নতুন একটা প্রোডাক্ট আপনার মার্কেটে ছাড়তেছেন, এখন ওই প্রোডাক্ট যদি অন্য কেউ নকল করে বের করে, যদিও হহর করতেছে, এটা আমাদের নর্মাল সিনারিও দেখা যাচ্ছে যে প্রোডাক্টের নামও নকল করে এবং সবই নকল করে ছাড়তেছে। হ্যাঁ, আপনার ওইটার যদি, আমাদের দেশে তো আসলে ল এনফোর্সমেন্টটা অতটা স্ট্রং না, তো আমরা বিদেশে এখন আমেরিকা বা যে উন্নত দেশে ইউরোপে দেখবেন, এগুলা কিন্তু আবার অনেক বেশি স্ট্রিক্টলি মেনটেন করা হয়, বুঝতে পারছেন? তাতে করে কেউ কারোটা নকল না করে নিজের নামে না চালাতে পারে, কারণ এটা আপনার নিজস্ব একটা কি ইনোভেশন, বুঝতে পারছেন সবাই? এখন ট্যানজিবল, আপনি কি ইকুইপমেন্ট কিনে ইনট্যানজিবলে আপনার অ্যাসেটে ইনভেস্ট করবেন নাকি ইনট্যানজিবল ইনভেস্ট করবেন, এটা একটা আপনার কি একটা প্ল্যানের ব্যাপার। সো এগুলোই কিন্তু আমরা এরকম ফর্মুলেট ওভারঅল স্ট্র্যাটেজি এন্ড লং রেঞ্জ প্ল্যানে আমরা ইনক্লুড করি। তারপরে হলো আপনার পারপাস টু রিসোর্স অ্যালোকেশন ডিসিশন সাচ অ্যাজ প্রোডাক্ট এন্ড কাস্টমার এমফাসিস অন প্রাইসিং। তারপর হলো আপনার রিসোর্স অ্যালোকেশন ডিসিশন। রিসোর্স অ্যালোকেশন ডিসিশন মানে আপনার যে সম্পত্তি বা রিসোর্স গুলো আছে, সেটা আপনি অ্যালোকেট করে দিবে, যেমন অ্যালোকেট করে দেবেন, বরাদ্দ কাকে কি কোথায় কিভাবে রিসোর্স গুলো কোথায় কিভাবে অ্যালোকেট করে দেবেন। কারণ একটা বিজনেসে দেখেন অনেক আপনার ফ্যাক্টরি আছে, আপনার ডিস্ট্রিবিউশন এরিয়া আছে, আপনার কোথায় কি আপনার রিসোর্স বা সম্পদ এইগুলো লাগবে, সেটা আপনাকে কি করতে হবে, কোথায় কোন রিসোর্স আপনাকে লাগবে সেটাকে আপনাকে অ্যালোকেট করতে হবে না, সেটাই তো আপনাকে সেটা একটা ডিসিশনের ব্যাপার। সো রিসোর্স অ্যালোকেশন ডিসিশন সাচ অ্যাজ প্রোডাক্ট এন্ড কাস্টমার এমফাসিস এন্ড প্রাইসিং। যেমন আপনি কি প্রোডাক্টে আপনার রিসোর্সটা অ্যালোকেট করবেন, না কাস্টমার বেস এমফাসিস করবেন, বা প্রাইসিং এর উপরে আপনি অ্যালোকেট করবেন। আপার ক্লাসের জন্য এটা প্রোডাক্টটা বানাচ্ছেন, সেই জন্য ওইটা ওইভাবে করবেন, নাকি মিডিল ক্লাস নাকি মাস পিপল যেটা আছে, যেমন লোয়ার ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, এইরকম টাইপের জন্য প্রোডাক্টটা তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে ঠিক ওই রকম করে আপনার রিসোর্সটা আপনাকে দিতে হবে। এবং কাস্টমারও যেরকম আছে, অনেক ধরনের কাস্টমার আছে, আপনি কোন ধরনের কাস্টমারকে আপনি আপনার বিজনেসের জন্য ইনক্লুড করতেছেন, সেটাও আপনাকে এখানে দেখতে হবে, যে আপনি হাই সোসাইটি নাকি লো সোসাইটি বা আপনার মিডল সোসাইটি কাস্টমারদের, এটা কি আপনার মেল ফিমেল অনেক সেগমেন্ট আছে। তো এইরকম করে আপনি এটা প্রাইসিংটা কিরকম হবে, আপনার কি, যেমন আপনার একটা অ্যাপেল ব্র্যান্ডের একটা মোবাইল ফোনের যে প্রাইসিং আর একটা নর্মাল আপনার সিম ফোনের প্রাইসিং সেম হয় না, কিন্তু সেই ক্ষেত্রে সেইভাবেই কিন্তু আপনাদের ওদের রিসোর্স গুলা অ্যালোকেট করতে হয়। কারণ আপনি দেখেন প্রাইসিং আপনি করতেছেন এবং ওইটার নিশ্চয়ই এটার কোয়ালিটি অবশ্যই আছে, কোয়ালিটি এনশিওর করতে হলে আপনাকে কি করতে হবে, রিসোর্স অ্যালোকেট করতে হবে না? জি স্যার। রিসোর্স হলো এখানে আপনার র ম্যাটেরিয়াল থেকে অনেকগুলো কিছু ইনক্লুড করা হয়, এটা আমরা পরে আরো বেশি মানে ক্লিয়ার হবেন। এখানে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, এগুলো। তারপরে কি বলছে পারপাস 3 তে, কস্ট প্ল্যানিং এন্ড কস্ট কন্ট্রোল অফ অপারেশন এন্ড অ্যাক্টিভিটিস। কি কস্ট প্ল্যানিং এন্ড কস্ট কন্ট্রোল দুইটা ডিফারেন্ট থিংস। কস্ট প্ল্যানিং হলো আপনি যে একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেই প্রোডাক্টের র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ গুড করা পর্যন্ত এখানে আপনার কোন কোন খাতে কতটুকু কস্ট হবে অ্যালোকেট করবেন, সেটা আপনার প্ল্যান করা। এখন এটা কোনো অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। নাও এ ডেজ বিজনেস ইজ ভেরি মাচ কম্পিটিটিভ।
ভেরি মাচ, মানে কি বলবো, এটা আপনার কল্পনাও করতে পারবে না যে আসলে কতটা কম্পিটিশন মার্কেটে আছে। প্রোডাক্ট তৈরি করে যে খরচটা, তারপরে এটা পরে প্রফিট করে মার্কেটে আপনি সেল করবেন, সেইটা ভাবে এখন প্রাইসিং হয় না, কস্ট হয় না। হয় কিভাবে জানেন? হয় হলো একটা প্রোডাক্টের মূল্য হলো, মানে মার্কেটে বিক্রি হচ্ছে কত এই প্রোডাক্টটা, মনে করেন সে ফর এক্সাম্পল 20 টাকা। এখন আপনার ওই প্রোডাক্টটা কিভাবে 18 টাকায় তৈরি করা যায়, সেটাই হলো আপনার কস্ট প্ল্যান। বুঝতে পারছেন? কারণ আপনি ওইটা মার্কেটে 20 টাকার বেশি আপনি একই সেম টাইপের মানে ইউটিলিটিস দিয়ে আপনি যদি একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়েন, সেই প্রোডাক্ট যদি আপনি 20-এর জায়গায় আপনি যদি মনে করেন 25 টাকা রাখেন, আর আপনার কোয়ালিটি কিন্তু আপনি যদি ওই সিমিলার টু আদার প্রোডাক্ট হয়, তাহলে কেউ 25 টাকা ওইটা নিবে না। আপনি কস্টিং যদি বেশি হয়ে যায়, তাহলে ওইটা কেউ নিবে না, আপনি লস করবেন। তো আপনাকে কি করতে হবে, ওই যে বর্তমানে দেখবেন আপনার ওই যে এমন করেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, একটা প্যারাসিটামল, তো সব কোম্পানিরই প্যারাসিটামল আছে। এখন আপনি যদি প্যারাসিটামলের দাম আপনার কস্ট প্রডিউস করতেই যদি আপনার লেগে যায় হলো আপনার মনে করেন 1 টাকা, তাহলে আপনার মার্কেটে অলরেডি এটা 1 টাকা দামের ওষুধ পাওয়াই যায়, তাহলে কেউ কেউ আপনি কি 1 টাকা কি মার্কেটে ছাড়তে পারবেন? কারণ তো আপনার লস হবে, আপনাকে অবশ্যই 1 টাকার বেশি বিক্রি করতে হবে, তাই না? জি স্যার। সেই জন্য কি করতে হবে, কস্টটা প্ল্যান করতে হবে, আমি কি কোথায় কতটুকু কস্টিং হবে এবং সেটাকে কন্ট্রোল করতে হবে। প্লাস কস্ট কন্ট্রোল, এই কস্ট কন্ট্রোল কিভাবে করতে হয়, ওই যে আমি বললাম, আপনাকে এমন ভাবে মিনিমাইজ করতে হবে যাতে করে আপনি এটা মার্কেটে কম্পিটিশনে নিতে পারেন। বুঝতে পারছেন? মার্কেট কম্পিটিশনটাই হলো এখানে এখন নেই। কারণ মার্কেটটা আপনাকে মার্কেটে সার্ভাইভ করতে হলে আপনাকে হয় কস্টিং এ আপনাকে এখানে এমন ভাবে প্ল্যান করতে হবে, এমন ইঞ্জিনিয়ারিং, এখানে কস্ট ইঞ্জিনিয়ারিং বলা হয়, ইঞ্জিনিয়ারিং করতে হবে যাতে করে আপনি মার্কেটে আপনি যদি আপনার কস্ট অন কম্পিটিটিভের তুলনায় যদি কম নিতে করতে পারেন। সে ফর এক্সাম্পল তাদের প্রোডাক্ট করতে লাগেছে 10 টাকা, আপনি চাইলে একই প্রোডাক্ট আপনি 9 টাকায় প্রডিউস করতে পারবেন। কিভাবে? আপনাকে এখানে কিছু কস্ট কন্ট্রোল করতে হবে। যেমন মনে করেন অনেক একটা প্রোডাক্ট তৈরি করার জন্য র ম্যাটেরিয়াল থেকে শুরু করে অনেক ধরনের এখানে কস্ট রিলেটেড, ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরির ভাড়া, যেমন তারপরে ইউটিলিটিস, তারপরে আপনার ইন্স্যুরেন্স, তারপরে আপনার লেবারদের কস্ট, এগুলো সব ইনক্লুড করেই তো একটা প্রোডাক্ট তৈরি করা হয়। বুঝতে পারছেন? তখন ওই ক্ষেত্রে আপনাকে যদি আপনার যদি এরকম মেকানিজম থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, কস্টটা কন্ট্রোল করা সম্ভব। এই জন্যই তো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই জন্যই আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ে আমরা এগুলোই শিখবো, আসলে একটা কস্টিংটা কিভাবে, একটা প্রোডাক্টের কস্টিং কিভাবে করা যায়, এবং কস্টিং করার জন্য কি কি উপায় আছে, এবং এটা কোন প্রোডাক্টে কিভাবে কস্টিং আমরা করবো সেটা দেখবো, এবং আমরা কস্ট কন্ট্রোল কিভাবে করা যায় সেগুলোও এটা পার্ট অফ দা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। বুঝতে পারছেন? তারপরে পারফরমেন্স মেজারমেন্ট এভালুয়েশন অফ পিপল। তারপরে হলো আপনার পারফরমেন্স মেজারমেন্ট। পারফরমেন্স মেজারমেন্টটা কি? পারফরমেন্স মেজারমেন্ট হলো আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করে মার্কেটে ছাড়তেছি, এবং এটা আমাদের একটা কিছু অবজেক্টিভ যেটা আছে, সেই অবজেক্টিভ অনুযায়ী আমাদের পারফরমেন্স গুলা হচ্ছে কিনা। বুঝতে পারছেন? সেই অনুযায়ী আবার ইভালুয়েশন অফ পিপল, যেমন যেসব একটা প্রোডাক্ট তৈরি করতে তো এমনি এমনি মেশিন দিয়ে হয়, অনেক অটোমেশনও আছে, অটোমেশনও দিয়েও করা হয়। আবার কিছু বাংলাদেশে যেমন আছে, যেমন গার্মেন্টস এর কথা চিন্তা করেন, যে গার্মেন্টসে কি করে, অনেক শ্রমিক কাজ করে না, অনেক লেবার কাজ করে, তাই না? লেবাররাই তো প্রোডাক্টটা তৈরি করে ফিনিশ গুড করে তারপরে ওটা বায়ারদের কাছে বিক্রি করা হয়। এখন আমাদের যে বায়ারদের যে রিকোয়ারমেন্ট আছে বা কোয়ালিটি এনশিওর করতে হয়, সেই অনুযায়ী আমরা কি প্রোডাক্টটাকে দিচ্ছি কিনা, সেটাকে আমাকে কি করতে হবে, সেই অনুযায়ী আমাদের যারা এটা তৈরি করতেছে, যারা লেবার বা যেসব ম্যানেজার অলসো, যারা এর সাথে ইনভলভ ছিল, তাদের কাজগুলার কি পারফরমেন্স গুলা মেজার করা এবং ইভালুয়েট। যেমন দিস ইনক্লুডস কম্পারিজন বা অ্যাকচুয়াল রেজাল্টস উইথ প্ল্যান রেজাল্ট, মানে আমাদের প্ল্যান ছিল এটা, মনে করেন প্ল্যান ছিল আমরা এই 100% অ্যাচিভ করব, বাট আমরা অ্যাকচুয়ালি আমরা 100% কোয়ালিটি দিতে পারতেছি না, আমরা 80% দিয়েছি। 20% কেন দিতে পারলাম না, সেটাকেও আপনাকে কি করতে হবে, ইভালুয়েট করতে হবে, এবং সেটা 20%ও আমরা যাতে ঠিক মতো করতে পারি, 100% নিতে পারি, সেটাই আমাদের মেজারমেন্ট করা। বুঝতে পারছেন?
মিটিং এক্সটার্নাল রেগুলেটরি এন্ড লিগ্যাল রিপোর্টিং রিকোয়ারমেন্ট। আর এখন দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভিতরে একটা লিংক আছে। কি লিংক? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা নরমালি ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য করা হয়। কোন কোম্পানির জন্য করা হয়? নরমালি ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কোম্পানি অনেক ধরনের আছে, যেমন মনে করেন কিছু কিছু কোম্পানি কি করে, তারা প্রোডাক্টটা আগে প্রডিউস করে, আগে র ম্যাটেরিয়াল থেকে জোগাড় করে, তারপরে সেটা কি করে, প্রডিউস করে তারপরে মার্কেটে ছাড়ে। আবার কেউ কেউ আছে কি করে, মার্চেন্ডাইজিং কোম্পানি, তারা কি ফিনিশ গুড কিনে তারপরে বিক্রি করে, তাই না? তারা হলো আপনার কি বলবো, এটা মিডল ম্যান বলতে পারি আমরা, যে তারা কি করে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনে তারপরে আলটিমেট কাস্টমার কাছ থেকে বিক্রি করা হয়। এখানে হয়তো হোলসেলার থাকে, রিটেইলার থাকে, ডিস্ট্রিবিউশন চ্যানেল দেওয়া। আর কি হতে পারে, আর হলো আপনার একটা সার্ভিস রিলেটেড কোম্পানি, সে ফর এক্সাম্পল ব্যাংক, ইন্স্যুরেন্স, হসপিটাল, আপনার ইউনিভার্সিটি অলসো। তারপরে হলো আপনার কি হতে পারে, আপনার ট্রান্সপোর্টেশন, যারা সার্ভিস দিয়ে বিজনেসটা করে, বুঝতে পারছেন? সো এই যে আমাদের যে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি কি করে, উৎপাদন করে তারপরে কি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়, তাই না? ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর পার্টে চলে যায়। আর ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টিংটা কোথায় যাচ্ছে? আপ টু দা প্রোডাক্ট প্রডিউস করার জন্য যে ইন্টারনাল যে মেকানিজম আছে, সেটাই হলো আমাদের জি স্যার। ওকে, নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, যেটা ছিল দ্য ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এন্ড দ্য নিড ফর ম্যানেজারাল অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা, ম্যানেজমেন্টের কাজটা কি এবং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ইনফরমেশনটা কেন দরকার, বুঝতে পারছেন? একটা ম্যানেজমেন্টের নরমালি তিনটা কাজ কি করা, প্ল্যানিং করা, ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং করা এবং কন্ট্রোলিং করা, বুঝতে পারছেন? একটা ম্যানেজমেন্টের নরমালি কয়টা কাজ? তিনটা কাজ, প্ল্যানিং, ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং, এন্ড লাস্ট ওয়ান ইজ কন্ট্রোলিং। ওকে, বলেন প্ল্যানিং কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্ল্যানিং? এনি আইডিয়া? ওকে, দেখেন লেখা আছে এখানে, প্ল্যানিং ইনভলভস সিলেক্টিং এ কোর্স অফ অ্যাকশন এন্ড স্পেসিফাইং হাউ দ্য অ্যাকশন উইল বি ইমপ্লিমেন্টেড। প্ল্যানিংটা হলো আপনাকে ভবিষ্যতের জন্য আপনি কি কি কাজ করতে হবে সেটা কি করবেন, সিলেক্ট করা। মানে আমি এটা করব, এটা পরে এটা করব, এটা করব, এটা করব, আপনি অনেকগুলো কোর্স অফ অ্যাকশন আপনি কি করা, সিলেক্ট করা, আপনাকে ঠিক করা যে আপনি কি কি কাজ করবেন এবং এই কাজগুলা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন বা বাস্তবায়ন করবেন, সেটাই হলো আপনার কি প্ল্যানিং। এটা কিভাবে আপনার এটাকে বাস্তবায়ন হবে, কাজগুলো করা হবে, কি কি কাজ করা হবে এবং কাজগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, সেটাই কি বলবো আমরা, প্ল্যানিং। বুঝতে পারছেন? জি স্যার। দেন হলো আরেকটা হলো ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং। ওকে, আপনি তো প্ল্যান করে ফেলছেন যে আপনি এই কাজগুলো করবেন এবং এই কাজগুলো আপনাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, কিছু অর্গানাইজ কি করতে হবে, আপনার সংগঠিত করতে হবে, সবকিছু কি করতে হবে, আপনার সংগঠিত করতে হবে না? যেমন অনেকে বলা এখন অর্গানাইজ করতে হলে আপনাকে যেসব লোক দিয়ে আপনি কাজগুলো করবেন বা যেভাবে করবেন, এখন একজন সুপারভিশন করতে হবে না, ডাইরেকশন দিতে হবে যে, কারণ আপনার তো একটা প্ল্যানটা আছে, আপনি যে এই এই কাজটা আপনার এই কোয়ালিটি বা এইটা এনশিওর করেই আমি কাজটা করতে যাচ্ছি, অবজেক্টিভ আছে, তাই না? সেই অবজেক্টিভটা এখন ফুলফিল করার জন্য আপনাকে কি ডাইরেকশন দিতে হবে। ডাইরেকশন কারা দিবে? যারা আপার লিমিট, যারা আপার ইতিহাস থাকবে, মানে ম্যানেজার টাইপের যারা থাকবে, তারা তাদের যে সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে কি করবে, ডাইরেকশন দিবে যে এইভাবে করতে হবে। বুঝতে পারছেন? মানে তাদেরকে বলতে আপনি বস বলতে পারেন, যারা একটা বিজনেসের মানে একটা অর্গানাইজেশনের মনে করেন ম্যানেজার যারা থাকে বা ডাইরেক্টর যারা থাকে তার। এবং মোটিভেটিংটা হলো আপনি একজন আপনি তো শ্রমিক, যেমন ফর এক্সাম্পল আপনার একটা গার্মেন্টসে অনেক শ্রমিকগুলা কাজ করে, এখন শ্রমিকগুলোকে এমনি এমনি কাজগুলো আপনি ডাইরেকশন দিবেন আর শ্রমিকগুলো ওইভাবে কাজ শুরু করে দিবে? নো, তাদের কিছু ফ্যাসিলিটিস দিতে হবে। কি কি ফ্যাসিলিটিস দিতে হবে? তাদেরকে স্যালারি দিতে হবে,
তাদের কিছু অ্যাডভান্টেজ দিতে হবে, দ্যাট মিনস আপনার সে ফর এক্সাম্পল আপনার যাতায়াত ব্যবস্থা করে দিতে হতে পারে, তারপরে আপনার আরো কিছু আপনার মানে রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশন এইসবের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা কি করতে পারে, কাজটা ঠিক মতো করতে পারে। কারণ আপনাকে শুধু শুধু তো কেউ কাজ করে দেবে না, আপনাকে তাতে কিছু ফ্যাসিলিটিস বা অ্যাডভান্টেজ দিতে হবে। সেই অ্যাডভান্টেজ দেওয়াটাই হলো আপনাকে মোটিভেট করা, যাতে করে আপনার তারা কাজ করতে আগ্রহী হয়। বুঝতে পারছেন? নেক্সট অন ইজ কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা হলো আমরা প্ল্যানিং করেছি, আমাদের 100% অ্যাচিভ করতে হবে, এই অনুযায়ী আমরা অর্গানাইজ করলাম এবং মানুষকে ডাইরেক্ট করলাম এবং তাদেরকে কি করলাম, মোটিভেট করলাম, তারা কাজ শুরু করে। এখন কাজ করা শেষ হওয়ার পরে এখন আমরা দেখলাম যে আমরা এখন মেজার, আমরা এখন পারফরমেন্সে ইভালুয়েশন করতেছি যে আমার কাজ করার কথা কি ছিল, প্ল্যানিং কি ছিল, আমরা বাস্তবায়ন এখন কি করেছি, আমাদের কোনো ডিভিয়েশন আছে কিনা, আমাদের আমাদের অবজেক্টিভ আপনার কন্ট্রোলিং করা, সেটা ইভালুয়েট করাটাই কি কন্ট্রোলিং করা। ইনভলভস, দেখেন ইনভলভস ইনশোরিং দ্যাট দ্য প্ল্যান ইজ অ্যাকচুয়ালি ক্যারিড আউট এন্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি মডিফাইড অ্যাজ সারকামস্টেন্স চেঞ্জ। এখন আপনি আবার এই কন্ট্রোলিংটা হলো আপনার মাঝখানে আপনার যেভাবে করার কথা ছিল সেই অনুযায়ী আপনি এটা করেছেন কিনা, আবার যদি সে ফর এক্সাম্পল মানে এখন তো ফিউচার তো অলওয়েজ আনসার্টেন, যে কোনো কারণে আপনার কি, যে কোনো কারণে আপনার কি যে আপনার একটা টাইমটা আপনার কমে গেছে, বা যেমন মনে করেন এখন এই যে একটা আমাদের একটা কি চলতেছে, একটা প্যান্ডেমিক চলতেছে না, যেটা কি আমরা কেউ প্রেডিক্ট করেছিল যে হঠাৎ করে একটা প্যান্ডেমিক আসবে, বিজনেসের অবস্থা এরকম হবে, সেই অনুযায়ী আমাদের এখন বিজনেসের অনেকগুলো চেঞ্জ আনতে হচ্ছে না, এবং অনেক মডিফিকেশন ডিসিশনে অনেক আপনার কি মডিফিকেশন আসছে না, কি মনে হয়? জি স্যার। সেই অনুযায়ী আপনাকে ফ্লেক্সিবিলিটি বা আপনার যাতে করে আমরা ওইটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ঠিক করতে পারি, সেটাও পার্ট অফ কন্ট্রোল। বুঝতে পারছেন? ক্যারিং অন, সবাই বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, দিস আর দা ফাংশন অফ ম্যানেজমেন্ট। এখন দেখেন এখানে একটা সাইকেল আছে, প্ল্যানিং এন্ড কন্ট্রোল সাইকেলের একটা চার্ট বা গ্রাফ দেখতে পাচ্ছেন এখানে। কি বলতেছে দেখেন, ফর্মুলেটিং লং এন্ড শর্ট টার্ম প্ল্যান। প্রথমে আমাদের প্ল্যানিং করতে হয়, প্ল্যানিং এর পরেই যে স্টেজ এটা হলো ইমপ্লিমেন্টেশন। দেখেন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার, বাই ডাইরেক্টিং এন্ড মোটিভেটিং, নির্দেশনা দিতে হবে প্লাস এর সাথে আপনাকে কি করতে হবে, মোটিভেট করতে হবে, এনকারেজ করতে হবে। তারপরে যেটা হলো মেজারিং পারফরমেন্স, তারপর বলে কন্ট্রোলিং। এই তিনটা, তখন প্ল্যানিং, তারপরে মোটিভেটিং, ডাইরেক্টিং, মোটিভেটিং, তারপরে কি কন্ট্রোলিং। তারপরে হলো কন্ট্রোলিং এর পার্টটাই হলো কম্পেয়ারিং অ্যাকচুয়াল টু প্ল্যান পারফরমেন্স, মানে কন্ট্রোলিং মানে কম্পেয়ারিং অ্যাকচুয়াল টু প্ল্যান, মানে আপনি কি বাস্তবায়ন করলেন আর আপনার কি প্ল্যান ছিল সেটা কম্পারিজন করাটাই হলো আপনার পার্ট অফ। করতেও আপনার ডিসিশন মেক করতে হবে, আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে ডাইরেকশন দিবেন, কিভাবে মোটিভেট করবেন, সেটা ডিসিশন লাগবে। এবং কন্ট্রোলিং এর সময় ডিসিশন মেক লাগবে যে আপনাকে এখানে ফ্লেক্সিবিলিটি লাগবে কিনা, এখানে আপনি কি আপনার এটা কি চেঞ্জ, প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে কিনা, বা বিকজ আপনার ফিউচার ইজ আনসার্টেনিটি চলে আসতে পারে, অনেক কিছু এখানে আবার অনেক ইমার্জেন্সিও হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওইভাবে আমরা জিনিসটা চেঞ্জ করতে পারি কিনা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সো দিস ইজ দ্য প্ল্যানিং এন্ড কন্ট্রোল সাইকেল। এখন চলে আসেন কম্পারিজন অফ ফাইন্যান্সিয়াল এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এখন আমরা যেটা দেখবো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কি কি পার্থক্য বা তুলনা আছে সেটাই দেখবো। ওকে, দেখেন আপনারা তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অলরেডি করে ফেলছি, আমরা যতটুকুই করেছি। এখন আমরা এখানে করতেছি কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, মানে মিড টার্মের পরে করতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাই না? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হবে। ওকে, দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করে, রিপোর্ট টু দোজ আউটসাইড দ্য অর্গানাইজেশন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা নরমালি যেটা ম্যান্ডাটরি, কিসে কি করা, তাদের কাছে রিপোর্ট করবে আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনের বাইরে থাকবে। কারা কারা বাইরে থাকবে, ওনার্স, লেন্ডার্স, ট্যাক্স অথরিটিস, রেগুলেটরস, তারা কি অর্গানাইজেশনের বাইরে থাকে না, তারা নাকি অর্গানাইজেশনের ভিতরে থাকে? হুম,
তাহলে এক্সটার্নাল ইউজার্স, তারা কি এক্সটার্নাল ইউজার্স, ওনার্স, লেন্ডার্স, ট্যাক্স অথরিটি, রেগুলেটরস। করা হয় রিপোর্টস টু দোজ ইনসাইড দ্য অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনের ভিতরে অবস্থান করে। কারা কারা? কিসের জন্য? ফর প্ল্যানিং, ডাইরেক্টিং, মোটিভেটিং, কন্ট্রোলিং, পারফর্মিং ইভালুয়েশন। অলরেডি আমরা এটা ডিসকাস করে ফেলছি। তার মানে প্রথমটা কি? হ্যালো, ওনার কিভাবে এক্সটার্নাল হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনাদের কেউ বুঝতেছেন নাকি ওনার কিভাবে এক্সটার্নাল হয়। বাকিরা তো কেউ কোশ্চেন করলেন না, আপনাদের অনেক ধন্যবাদ যে এই কোশ্চেনটা করার জন্য। হাউ বিকাম ওনার্স এক্সটার্নাল ইউজার্স। ওকে, ওনারটা হলো শেয়ার হোল্ডার বলা হয়। ওনার দা নর্মালি একটা বিজনেসে যখন কোম্পানি হয় তখন বিজনেসটা শেয়ার ইস্যু করে, যেমন মনে করেন একটা সে ফর এক্সাম্পল স্কয়ার কোম্পানি লিমিটেড, এদের কিছু শেয়ার আছে মার্কেটে, বুঝতে পারছেন? শেয়ার হলো যারা ওই কোম্পানির শেয়ার কিনবেন তারাই কোম্পানির মালিক হবে। শেয়ার হোল্ডার যারা কোম্পানির শেয়ার কিনবেন, এটা শেয়ারে মার্কেটে কিনতে পাওয়া যায়। কিভাবে কিনবেন? সেটা কিনতে পাওয়া যায় হলো শেয়ার মার্কেট আছে, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জ, এদের অনেক কিছু অনেক আছে, ব্রোকার হাউস আছে। ওখানে গিয়ে কেউ যদি ওখানে অ্যাকাউন্ট খুলে আপনার চাইলে আপনি নিজেও ওই কোম্পানির মালিক হতে পারবেন, আপনি যদি ওই কোম্পানির শেয়ার কিনেন। এখন আপনি মালিক হয়েছেন বলেই আপনি ওই কোম্পানির ম্যানেজমেন্টে আপনি ইনভলভ হবেন, নট লাইক দ্যাট। বুঝতে পারছেন? আপনি মালিক কিভাবে মালিক? আপনি ওই কোম্পানির শেয়ার আছে আপনার, এখন আপনার শেয়ার আছে, তো আপনি মালিক, কিন্তু আপনি তো ওনার, আপনি তো আপনার আইনগতভাবে আপনি একজন ওনার, বাট আপনি ইউ ক্যান নট পার্টিসিপেট ইন দ্যাট কোম্পানিজ ম্যানেজমেন্ট। আপনি ওই কোম্পানির ম্যানেজমেন্টে পার্টিসিপেট করতে পারছেন না, কারণ আপনি আপনার প্রতিনিধি নিয়ে আপনার বিজনেসটা পরিচালনা করতেছেন। দ্যাটস ওয়াই ওনার হলো আউটসাইডার বা এজেন্ট দ্বারা এমপ্লয়ি। বুঝতে পারছেন? জি স্যার। এর জন্য আপনার বিজনেসে কিছু আইডিয়া থাকা লাগে, তাহলে বিজনেসে যদি আইডিয়া থাকে তাহলে আপনাদের আরো বেশি বুঝতে সুবিধা হতো। কিন্তু আপনারা যেহেতু নন বিজনেস ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? সো আরো কারো যদি কোনো কনফিউশন থাকে আমি আরো এক্সপ্লেইন করতে পারি, আর যদি বুঝে থাকতে পারেন তাহলে সমস্যা নেই। আর কি এক্সপ্লেইন করব? জি না স্যার, বুঝতে পারছি এটা। ওকে, থ্যাংক ইউ। তারপরে দেখেন, এমফাসিস ইজ অন সামারাইজ ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স অফ পাস্ট অ্যাক্টিভিটিস। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যেই ইনফরমেশন গুলা নিয়ে কাজ করা হয় সেটা হলো পাস্ট অ্যাক্টিভিটিস, এবং বিগত এক বছরের যে ঘটনা বা ট্রানজাকশনটা হয়েছে সেটার উপর ভিত্তি করে আমি আমার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো তৈরি করতেছি। বা এক বছর হোক, 6 মাস হোক, 1 মাস হোক, যাই হোক না কেন, ওইটা তো আমরা পাস্ট অ্যাক্টিভিটির উপর ভিত্তি করেই তো আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছি, তাই না? সেই জন্য এটাকে বলতেছে যে এমফাসিস অন সামারাইজ ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স অন পাস্ট অ্যাক্টিভিটিস। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করতেছে এমফাসিস ইজ অন ডিসিশন এফেক্টিং ইন দা ফিউচার। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ঠিক তার উল্টা, ওটা হলো পাস্ট অ্যাক্টিভিটিস। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলা কিসের জন্য করা হচ্ছে? ফিউচারের জন্য, আমার ফিউচারে প্ল্যানিং এর জন্য, ফিউচারিং কন্ট্রোলিং এর জন্য, ফিউচারে ডাইরেক্টিং এর জন্য, ফিউচারে মোটিভেটিং করার জন্য, এইসব কারণ করার জন্যই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আমরা করব। বুঝতে পারছেন? তাহলে একটা পাস্ট অ্যাক্টিভিটিস আর হলো ফিউচারের জন্য। তারপরে হলো আপনার অবজেক্টিভিটি এন্ড ভেরিফাইবিলিটি অফ দা ডাটা আর এমফাসাইজড। ওকে, অবজেক্টিভিটি মানে আপনি যে বিজনেসে যে প্রফিট করতেছেন, আপনি বিজনেসে এত টাকা অ্যাসেট আছে, এত টাকা লাইভ নাই, তার সেটা গ্রহণযোগ্যতাটা কি? সেটা গ্রহণযোগ্যতাটা কেন লাগবে? কারণ এটা তো এক্সটার্নাল ইউজারের কাছে আমি দিচ্ছি, আপনার ওনারের কাছে দিচ্ছি, আমার লেন্ডার, আমার কাস্টমার, আমার কি ট্যাক্স অথরিটি, রেগুলেটর, সবাই আমার এই ইনফরমেশন ইউজ করে ডিসিশন নেবে। এখন যদি আমি রিলায়েবিলিটি বা ইনফরমেশন গুলো ঠিক মতো না দেই, তাহলে মানে ভুল ইনফরমেশন, মিস স্টেটমেন্ট দেই, তাহলে কি আর ওরা কি যে এইটাই এর উপর ভিত্তি করে যে ডিসিশনটা নেবে সেটা কি সঠিক হবে?
সঠিক হবে না। এই জন্য এটা বলছে অবজেক্টিভিটি অ্যান্ড ভেরিফায়াবিলিটি। অ্যান্ড ভেরিফায়াবিলিটি কিভাবে হবে? ভেরিফায়াবিলিটি হবে যখন আমরা একটা কোম্পানি, যখন অ্যাকাউন্টেন্টরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ফেলবে, যখন একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র, যার ওই কোম্পানির সাথে কোনো লিঙ্ক নেই, মানে কোম্পানির সাথে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো ইন্টারেস্ট নেই, তাদের দ্বারা আমি অডিট করব। তারা সে হলো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, বা তাকে বলা হয় সিএ। যখন একজন চার্টার অ্যাকাউন্টেন্ট দ্বারা বা একটা ফার্ম দ্বারা আমি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা অডিট করে তারপরে যখন আমরা কি করব, পাবলিশ করব, তখন আমার এই বিজনেস এই ইনফরমেশনের ভেরিফায়াবিলিটি বা রিলায়েবিলিটি হবে, আদারওয়াইজ এটা হবে না। বুঝতে পারছেন? এই জন্য এটা অবজেক্টিভ ভেরিফায়াবিলিটি অনেক বেশি এমফাসিস করা হয়। অন দ্য আদার হ্যান্ড, relevance and flexibility of data are emphasizes। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ যেটা এমফাসাইজ করা হয় সেটা হলো রিলেভেন্সি এন্ড দা ফ্লেক্সিবিলিটি। রিলেভেন্সি মানে হলো প্রাসঙ্গিকতা, যে আপনি যেই বিষয়ের উপরে আপনি ডিসিশনটা নেবেন ওটা কি আসলে কি প্রাসঙ্গিক নাকি, এখন কি এটা কি দরকার আছে কিনা সেটা। এবং ফ্লেক্সিবিলিটিটা কি? ফ্লেক্সিবিলিটি মানে টাইম টু টাইম এটা আমরা কি ডিসিশনটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি না কেন। ওই যে বললাম আমি, যে কোনো সময় ইমার্জেন্সি আসতে পারে, যে কোনো সময় আপনার কি আর্জেন্সি আসতে পারে, যে কোনো সময় আপনার কি হতে পারে, অনেক রিসিশনের পিরিয়ড চলতে পারে বা মন্দাভাব আসতে পারে, অনেক টাইপের ডিসিশন দরকার হয়। এই জন্য আমাদের কি হয়, এই জন্য আমরা ডিসিশনের ফ্লেক্সিবিলিটির অনেক বেশি দরকার হয়। বুঝতে পারছেন সবাই? তারপরে প্রিসিশন অফ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, এবং ইনফরমেশন গুলো অনেক প্রিসাইজ বা ফরমেটিভ এবং একটা প্রেসক্রাইব ফরম্যাটে হয়, যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ হয় না। এখানে বলছে টাইমলিনেস অফ ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, এবং সময়বর্তিতা এবং সময় অনুযায়ী। কারণ দেখেন, আপনি এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেই সিচুয়েশনে যে আমাদের ইনফরমেশন দরকার হয়, হয়তো 5 দিন পরে বা 1 বছর 6 মাস পরে এই সিচুয়েশনটা নাও থাকতে পারে, সেই অনুযায়ী আমাদের ইনফরমেশন গুলা, আমি যদি আপনার ওই এই সিচুয়েশন এখন নাই, আপনি যদি 5 মাস পরে বা 2 মাস বা 3 মাস পরে যদি আপনি এই ইনফরমেশন এখন তখন দেন, তখন কি ওই ইনফরমেশনের কোনো মূল্য থাকবে? আপনার দরকার এখন, আপনি এখন ডিসিশন নেবেন। আর 2 মাস বা 1 মাস পরে ওই ইনফরমেশনের আমার কোনো ভ্যালিডিটি থাকবে না, ওই ইনফরমেশনের আমার কোনো দরকারও থাকবে না। বুঝতে পারছেন? এই জন্য টাইমলিনেসটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, সামারাইজ ডাটা ইন দ্য এন্টার অর্গানাইজেশন, সামারাইজ হইতে করা হয়, যেটা হলো তারপরে কি ডিটেইল সেগমেন্ট রিপোর্ট, এবং এখানে অনেক ডিটেইল করা হয়। যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোনো ফরম্যাট নাই, স্ট্রাকচার নাই, আপনি চাইলে আপনার মতো করে নিজেদের মতো করে বিজনেসদের মতো করে ডিটেইল সেগমেন্ট অনুযায়ী রিপোর্ট তৈরি করতে পারে। মাস্ট ফলো গ্যাপ। গ্যাপটা আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা পড়িয়েছিলাম। গ্যাপ মানে হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটা কি ফলো, যেটা এটা এমন একটা এটা একটা নীতিমালা, যে নীতিমালা সারা বিশ্বের সবাই, যত অ্যাকাউন্টেন্ট যারা আছে সব অর্গানাইজেশন ফলো করে। আর এইখানে গ্যাপটা ফলো করতে হয় না, যেহেতু একটা ইনফর্মাল অ্যাকাউন্টিং, এখানে আমাদের কোনো ওই এক্সটার্নাল ইউজারদের আমাদের ইনফরমেশন প্রোভাইড করতে হয় না। তো আমরা এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং গ্যাপ ফলো করার কোনো দরকার নেই। ম্যান্ডেটরি ফর এক্সটার্নাল রিপোর্টস, আপনার এটা বাট ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর এটা নট ম্যান্ডেটরি, বাধ্যতামূলক না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কনফিউশন বা কিছু বলা থাকলে আপনি কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন চলে আসি আমরা, অ্যাকাউন্টিং এর কয়েকটা পার্ট আছে। আমি তো একটা দেখলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট দেখলাম, আর একটা পার্ট আছে কস্ট অ্যাকাউন্টিং। আর একটা কি পার্ট আছে? কস্ট অ্যাকাউন্টিং। এখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর ভিতরে এটা কি মূল পার্থক্যটা কি? আসলে কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর ভিতরে খুব একটা বেশি পার্থক্য নেই, দুটাই ইনফর্মাল, দুটাই বিজনেসের ইন্টারনাল ইউজারদের জন্য ইউজ করা হয়। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা হলো ডিসিশন মেকিং এ বেশি প্রয়োজন হয়, মানে আপনার যাতে করে আপনার ইনস্ট্যান্ট আমরা প্ল্যানিং করতে, কন্ট্রোলিং করতে যাতে করে আমাদের সুবিধা হয়, এটা আমরা ফিউচারের জন্য আমরা করি। আর কস্ট অ্যাকাউন্টিংটা নর্মালি করা হয় একটা প্রোডাক্ট তৈরি করতে আমাদের কিছু কস্ট হয়, তাই না? অনেকগুলো কস্ট হয়। সে ফর এক্সাম্পল, আপনি প্রথমে র ম্যাটেরিয়াল লাগবে, ওই র ম্যাটেরিয়ালটা আমরা কি করি, র ম্যাটেরিয়ালটা কি, র ম্যাটেরিয়ালটা হলো, মনে করেন আপনি
যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটার জন্য এই প্রোডাক্টের জন্য মূল উপাদান সেটা হলো আপনার র ম্যাটেরিয়াল। সে ফর এক্সাম্পল আপনার শার্ট তৈরি করতে আপনার কাপড় লাগতেছে, কাপড়টাই হলো আপনার র ম্যাটেরিয়াল। আপনি যদি ফার্নিচার তৈরি করতে চান, ফার্নিচারের জন্য আপনার কি লাগতেছে, কাঠ লাগতেছে বা উড, সেটাই কি র ম্যাটেরিয়াল। আবার যদি আপনি কাপড় তৈরি করতে চান, কাপড়ের জন্য আপনার উল বা আপনার তুলা যেটা, সেটাই কি আপনাদের জন্য র ম্যাটেরিয়াল। বুঝতে পারছেন? সেই র ম্যাটেরিয়াল থেকে আপনি শুরু করে তারপরে এটাকে কি করতে হয়, প্রডিউস করার জন্য কিছু লোক ইনভলভ করতে হয়। এবং কাঠ কি এমনি এমনি ফার্নিচার হয়ে যাবে? হবে না, এই জন্য কি কার্পেন্টার লাগে বা এখানে শ্রমিক। গার্মেন্টস এর কথা চিন্তা করেন, একজন গার্মেন্ট যখন যারা রেডিমেড আরএমজি যেটা রেডিমেড গার্মেন্ট, যারা তারা কি করে কাপড় থেকে প্রোডাক্টটা তৈরি করে তারপরে বিভিন্ন ডিভিশনের থেকে করে টোরে তারপরে এটা আপনার কি ফাইনাল গুডে পরিণত হয়। তার ভিতরে কিন্তু অনেকগুলা কস্টিং এখানে ইনভলভ। কিরকম ইনভলভ? আপনার লেবারের বেতন, আপনার লেবারের টাকা দিতে হবে, যেমন ডাইরেক্ট যারাই করবে। তারপরে আপনার যে ফ্যাক্টরিতে যেগুলো করতেছেন ফ্যাক্টরি ভাড়া আছে, বা যে মেশিনারিতে কাজ করতেছেন মেশিনারির ডেপ্রিসিয়েশন আছে, ইন্স্যুরেন্স আছে, তারপরে আপনি ইউটিলিটি পানি বিদ্যুৎ বিল এগুলো আছে, তারপরে আপনি কি আছে আরো সাপ্লাইস আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে, ইনডাইরেক্ট লেবার আছে, অনেকগুলা লেবার এখানে কস্টিং এ। তাহলে আপনার র ম্যাটেরিয়াল থেকে শুরু করে আপনি এই সকল কস্টিং ওভারহেড, আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ওভারহেড গুলো যোগ টোগ করে তারপরে আপনার ওইটার সাথে আপনার কিছু প্রফিট অ্যাড করে তারপরে তো আমরা মার্কেটে ছাড়ি, তাই না? সো ওই র ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রোডাক্টটা ফিনিশ গুড হওয়ার জন্য যত কস্টিং যত কস্ট লাগতেছে সেটা পার ইউনিট বের করাটাই হলো আপনার কস্ট অ্যাকাউন্টিং এর কাজ। বুঝতে পারছেন কস্ট অ্যাকাউন্টিং এর কি কাজ? যে একটা প্রোডাক্ট তৈরি করতে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে এটা ফিনিশ গুড তৈরি করতে পর্যন্ত যেই খরচগুলা হয়েছে সেই কস্টগুলা অ্যাকোমোডেট করে একটা পার ইউনিট প্রোডাক্ট কত কস্ট হয়েছে। কারণ আপনাদের পার ইউনিট প্রোডাক্ট কত কস্ট যদি না বের করতে পারেন তাহলে তার সেই অনুযায়ী আপনি কি করতে পারবেন না, আপনার প্রফিট অ্যাড করতে হবে। প্রফিট অ্যাড করে এখন যদি আপনি কস্টিং এ ভুল করেন বা কস্টিং ঠিক মতো না করেন তাহলে আপনার কি হবে, প্রফিট করতে আপনি পারবেন না, মার্কেটে কম্পিটিশনে থাকতে পারবেন না। সো নাও এ ডেজ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্টলি ক্রুশিয়াল। কারণ হলো আপনি মার্কেট ইজ সো মাচ কম্পিটিটিভ, সো মাচ কম্পিটিটিভ। আপনি দেখেন চাইনিজ একটা বিজনেস, চাইনিজ যারা চায়না যারা আছে তারা যে বিজনেস করতেছে তারা এখন আপনি দেখতেছেন একই প্রোডাক্ট কিন্তু একটার দাম হলো 5 টাকা আর একটা দাম হলো 50 টাকা। ওরা 50 টাকা থেকে 5 টাকা এই রেঞ্জের ভিতরে দেখবেন, আরো এর ভিতরে এই মাঝখানে 10 টাকা 15 টাকা 20 টাকা এরকমও আছে। তাইলে ওরা ওই 5 টাকার জন্য ওইভাবে কস্টিং করে, 50 টাকার জন্য ওইরকম কস্টিং করে, তাই না? জি স্যার। এবং সেই কস্টিং যদি ঠিক মতো না করা যায় তাহলে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। ওকে, এখানে দেখেন লাস্টের দিকে দেখেন আপনি বলতেছি আমি কস্ট অ্যাকাউন্ট ইজ অলসো সাপ্লাইজ ইনফরমেশন টু দ্য ম্যানেজমেন্ট এন্ড ইট ইউটিলাইজ মোস্ট অফ দ্য অ্যাবভ টেকনিক অলসো এন্ড সো দ্য প্রিন্সিপালস অবজেক্টিভ অফ বোথ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং ইজ সিমিলার। তো আমাদের কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর অবজেক্টিভ হলো সিমিলার। দাস কস্ট অ্যাকাউন্টিং মে বি considered as a part of management accounting or management accounting may be considered as the ম্যানেজারিয়াল অ্যাসপেক্ট অফ কস্ট অ্যাকাউন্টিং। তার মানে আমরা লাস্টে বলতে পারবো যে অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্টিং ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে? যেটা একটার অবিচ্ছেদ্য অংশ, একটা ছাড়া একটা চলে না, দুটার কি একটার অংশ। বুঝতে পারছেন? জি স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন সার্ভিস এন্ড নন প্রফিট অর্গানাইজেশন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা সার্ভিস, এখন আমরা তো জানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য তৈরি করা মানে মূলত লাগে। এখন আমাদের কোয়েশ্চেন হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি সার্ভিস এবং নন প্রফিট অর্গানাইজেশনও কি ইউজ করতে পারে? অ্যান্সার ইজ ইয়েস, দে ক্যান অলসো ইউজ দ্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন। কিভাবে? সার্ভিস অর্গানাইজেশন যেমন করেন ট্রান্সপোর্টেশন, যেমন মনে করেন হসপিটালেও তো অনেক কস্টিং হয় না? এবং ডিসিশন মেকিং দরকার হয়। যেমন মনে করেন আপনার একটা ব্যাংক, ওইখানেও অনেক কষ্ট, অনেক লোক কাজ করে। এটা আসলে
কনভেনশনাল অর্গানাইজেশন না, বা আপনার ট্র্যাডিশনাল না, যেটা আপনাদের তাদের মূল কাজ হলো আপনার সেবা দেওয়া বা আপনার সোসাইটি ওয়েলফেয়ার, যেটা বলে একটা ওলাকে সোসাইটি ওয়েলফেয়ার, সেটা হলো নন প্রফিট অর্গানাইজেশন। এরকম হতে পারে, এমন অনেক এনজিও আছে, অনেক, যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এটা কিন্তু অনেক এনজিও। তারা কি কাজ করে? তারা মানুষের কল্যাণে কাজ করে, তাদের উদ্দেশ্য কিন্তু প্রফিট জেনারেট করা না। এরকম আবার অনেকে আবার মনে করেন পার্সোনালি কেউ হসপিটাল দিচ্ছে, সেটাও নন প্রফিট অর্গানাইজেশন হইতে পারে। অনেকে আবার একটা শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে, মানে এটা কিসের উদ্দেশ্যে না, সেটা প্রফিট করার উদ্দেশ্যে না। সেক্ষেত্রেও কি আমাদের কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশনটা কাজে লাগতে পারে? হ্যাঁ, সেক্ষেত্রেও লাগতে পারে, কারণ আমাদের এখানে একটা ব্রেক ইভেন পয়েন্ট বের করি আমরা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে। ব্রেক ইভেন পয়েন্ট হলো যেখানে টোটাল কস্টটা ইকুয়ালস টু টোটাল রেভিনিউর সমান, যাতে আমাদের টোটাল কস্ট ইকুয়ালস টু টোটাল রেভিনিউ হয়, সেখানে আমরা বলি ব্রেক ইভেন, যেখানে আমাদের কোনো নো লস নো প্রফিট। যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন, তা আমাদের প্রফিট করা দরকার নাই, কিন্তু আমাদের ওই অনুযায়ী আমাদের কি করতে হয়। সো এই সব ক্ষেত্রেও আমাদের এই সব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন হয়, এটা আপনারা করে নেবেন এভাবে। নেক্সট যেটা হলো কস্ট বেনিফিট এন্ড বিহেভিয়ারাল কনসিডারেশন। যদিও এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা একটু আপার লেভেলের অ্যাকাউন্টিং, বুঝতে পারছেন? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মতো, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিছু রুলস ছিল, এটা ডেবিট এটা ক্রেডিট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু এরকম রুলস বা এরকম কিছু নাই, এটা বললাম ইনফর্মাল একটা অ্যাকাউন্টিং। এটা পুরাটাই আমাদের কি মানে সিচুয়েশন ডিমান্ড, সিচুয়েশন যে ডিমান্ড করবে সেই অনুযায়ী আমাদের ওন ক্যালকুলেশন প্রসেস আমরা এখানে করি। তারপরেও কিছু ফরমেটিভ কিছু আছে, মানে পদক্ষেপ আছে কি কি করতে হয়, ওইটাই আমরা দেখবো নরমালি এখানে। সো এখানে আপনার যেমন বিহেভিয়ারাল কস্ট বেনিফিট, যেমন কস্ট বেনিফিট ব্যালেন্স, বিহেভিয়ারাল কস্ট বেনিফিট ব্যালেন্সটা কি? ওয়েটিং এস্টিমেট কস্ট এগেইনস্ট অল সিস্টেমের মেথডটা ইউজ করবো, সেটা আগে বেনিফিটটাকে বেশি পেতে হবে। বেনিফিট যখন কস্টের চেয়ে হায়ার হবে, তখনই মাত্র আমরা সেই অ্যাকাউন্টিং সিস্টেম বা মেথডটা ফলো করব। মনে করেন আপনি একটা অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করতে আমার কি হচ্ছে, বেনিফিট যদি আমি যদি কস্টের চেয়ে যদি বেনিফিট যদি না হয়, তাহলে আমি ওইটা ফলো কেন করবো? তো নর্মাল কমন সেন্সের ব্যাপার, বুঝতে পারছেন? আর হলো বিহেভিয়ারাল ইমপ্লিকেশনটা কি, যে বলছে ইফেক্ট অন দ্য বিহেভিয়ারাল ডিসিশন অফ ম্যানেজার্স, দ্য সিস্টেম মাস্ট প্রোভাইড অ্যাকুরেট টাইমলি বাজেট এন্ড পারফরমেন্স রিপোর্ট ইন এ ফর্ম অফ ইউজফুল টু দ্য ম্যানেজার্স। ইফ ম্যানেজার্স ডু নট ইউজ দ্য অ্যাকাউন্টিং রিপোর্টস, দ্য রিপোর্টস ক্রিয়েট নো বেনিফিট। বিহেভিয়ার হলো যারা যেসব ম্যানেজাররা এই ইনফরমেশনগুলো ইউজ করবে, তারা যাতে ওই ইনফরমেশন ইউজ করে যাতে রাইট ডিসিশনটা নিতে পারে। এখন যদি রাইট ডিসিশনটা যদি নাই নেয়, তাহলে এই অ্যাকাউন্টিং এর কি দরকার, কোনো প্রয়োজন নাই, ইউজলেস হয়ে যাবে, কোনো বেনিফিট পাওয়া যাবে না। তারপর ম্যানেজমেন্ট প্রসেস এন্ড অ্যাকাউন্টিং, এখানে দেখেন ন্যাচারাল প্ল্যানিং এন্ড কন্ট্রোলিং, এখানে আপনার দেখেন ডিসিশন উইথ অর্গানাইজেশন আর অফেন ডিভাইডেড টু টাইপস, প্ল্যানিং ডিসিশন এন্ড কন্ট্রোল ডিসিশন, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন ইন প্র্যাকটিস প্ল্যানিং এন্ড কন্ট্রোল আর দ্য so intertwined with that it seems artificial to separate them, to artificial to separate them in studying management, however it is okay। এখানে দেখেন ম্যানেজমেন্ট প্রসেস আছে, একটা কি প্রসেস? প্ল্যানিং, তারপরে ইমপ্লিমেন্টিং বা অ্যাকশন, পরে ফিডব্যাক ইভালুয়েশন, এটা হলো ম্যানেজমেন্ট প্রসেস। আর অ্যাকাউন্টিং সিস্টেমটা কি? যেমন প্ল্যানিংটা করা হয় কিভাবে? প্ল্যানিংটা করা হয় বাই প্রিপেয়ারিং বাজেট। বাজেটটা হলো পার্ট অফ প্ল্যানিং। আপনি ক্লাস কয়টা পর্যন্ত? কয়টা বাজে? 44। ওকে, প্ল্যানিংটা কি? বাজেটটা কি? পার্ট অফ বাজেট হয়ে যাবে। প্ল্যানটা যখন আমরা নিউমেরিক্যালি আমরা এক্সপ্রেস করব, তখন প্ল্যানটা কি হয়ে যাবে? বাজেট হয়ে যাবে, বুঝতে পারছেন? অ্যাকশন ইমপ্লিমেন্ট কিভাবে করব? ইমপ্লিমেন্ট করার জন্য অনেকগুলো ডকুমেন্টস, সোর্স ডকুমেন্ট সাচ অ্যাজ বিলস ফ্রম দ্য সাপ্লায়ার্স, তারপরে আপনার জেনারেল সাবসিডিয়ারি লেজার্স, বুঝতে পারছেন? তারপরে কি করব আমরা? পারফরমেন্স রিপোর্ট, বা কে কিরকম কাজ করলাম সেটার একটা পারফরমেন্স রিপোর্ট করা হয়। সো এই বাজেট প্ল্যানিং এর পার্ট হলো বাজেট, আর পারফরমেন্স রিপোর্টের পার্ট হলো কি? ইভালুয়েশন বা ফিডব্যাক। আর কন্ট্রোলিং করা হচ্ছে কিভাবে? যে ইমপ্লিমেন্টেশন আর ইভালুয়েশন, এই দুইটা মিলেই আপনার কন্ট্রোলিং করা হচ্ছে। ওকে, নেক্সট হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন।
এটা নিয়ে কোনো আইডিয়া আছে? ম্যানেজমেন্ট বা এক্সেপশন, আপনারা কি কোনো ম্যানেজমেন্টের কোর্স পড়েছেন, ম্যানেজমেন্ট বা মার্কেটিং এ? না স্যার। করেননি? ওকে, নো প্রবলেম, তাহলে আমি এটা জানাই দিচ্ছি। ম্যানেজমেন্ট বা এক্সেপশনটা হলো, দেখেন ম্যানেজমেন্ট বা এক্সেপশনটা হলো, আপনি কিন্তু ডেফিনেটলি হুইচ মিন্স কনসেন্ট্রেটিং অন এরিয়াস দ্যাট deviate from the plan and the ignores the area that are presumed to be running smoothly। মানে হলো ম্যানেজমেন্ট বা এক্সেপশন মানে হলো আপনাকে ওইখানেই কনসেন্ট্রেশন দিতে হবে যেখানে আপনার কোনো ডিভিয়েশন বা কোনো প্রবলেম আছে, যেখানে কোনো প্রবলেম চলতেছে, যেটা আপনার প্ল্যান অনুযায়ী চলতেছে না, সেখানে আপনি কি করবেন, আপনাকে কি করতে সময় দিতে হবে এবং ওইখানে আপনাকে ঠিক করার জন্য ব্যবস্থা বা মানে ম্যানেজ করতে হবে। আর যেটা স্মুথলি চলতেছে সেখানে আমাদের কনসেন্ট্রেশন না দিলেও হবে। বুঝতে পারছেন? এটাকেই নাম হলো ম্যানেজমেন্ট বাই এক্সেপশন, হুইচ মিন্স কনসেন্ট্রেটিং অন এরিয়া দ্যাট ডিভিয়েট, যেটা আপনার বিচ্যুতি ঘটতেছে, যেটা আপনার ঠিক মতো চলতেছে না, ফ্রম স্মুথলি চলতেছে। এটা আমাদের কমন সেন্সেরই ব্যাপার, যে সেগমেন্টটা বা যেই এইটা পার্টটা আপনার স্মুথলি চলতেছে সেখানে আমি বেশি সময় না দিয়ে, যেটা চলতেছে না ঠিক মতো বা প্ল্যান অনুযায়ী চলতেছে না, সেখানে আপনাকে কি করতে হবে, কনসেন্ট্রেট মোর কনসেন্ট্রেট দিতে হবে। সেটাকে কি বলবো আমরা, ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। Thus, the management by exception approaches frees managers from the needless concern with those phase of operation that are adhering to plan. ওকে, আজকে শেষ আমাদের আজকে চ্যাপ্টার, আজকে এখানেই শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 2, না সরি লেকচার, যেটা নেক্সট লেকচার থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো, ওইটা আমরা করার চেষ্টা করব। আজকে লেকচার নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারে।